হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এনভায়রনমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস নিয়ে জানবো। এই অংশটা কিন্তু প্রিলিমস এবং মেন্সের জন্য দুটোর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওজোন সম্পর্কিত যে কোনো বিষয় যেহেতু পৃথিবীর উপর বিরাট বড় প্রভাব রয়েছে, সেজন্য গুরুত্বপূর্ণ এবং প্রিলিমসের সিলেবাসে এটা কিন্তু জিওগ্রাফির মধ্যে অবশ্যই চলে আসে। তো ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস কী কী রয়েছে? ক্লোরোফ্লুরোকার্বন, অবশ্যই সিএফসিস, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোব্রোমোফ্লুরোকার্বনস, হ্যালোন, মিথাইল ব্রোমাইড, কার্বন টেটাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, এই সমস্ত যেটা ওজোন হোল বা ছিদ্র তৈরিতে সাহায্য করে। তো এইগুলো ইউজ কোথায় হয়? রেফ্রিজারেন্টস ইন কেমিক্যাল, হোম অ্যান্ড ভেহিকল, এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেটর। তো এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটরে ইউজ রয়েছে। ব্লোয়িং এজেন্ট হিসেবে ব্যবহার হয়, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহৃত হয়, ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট হিসেবে ব্যবহৃত হয়, ক্লিনিং সলভেন্ট হিসেবে ব্যবহৃত হয়, এরোসেল স্প্রে হিসেবে ব্যবহৃত হয়, ফার্মিং গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। তো এই সমস্ত ব্যবহারগুলো রয়েছে এই ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সের। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার। তো ওজোন হোল যখন আবিষ্কার হলো আন্টার্কটিকাতে, দেখা গেল যে ওজোন হোল তৈরি হয়েছে, ঠিক তার পরেই এই ভিয়েনা কনভেনশনটা কিন্তু হয়েছে, যাতে করে ওজোন স্তরকে রক্ষা করা সম্ভব হয়। তো আমরা যদি বর্তমানের দিকে তাকাই, তাহলে দেখব ওজোন স্তর কিন্তু, ওজোন যে হোল ছিল সেটা কিন্তু অনেকটাই কমেছে, যেটা একটা পজিটিভ সাইন, এবং যেটা সম্ভব হয়েছে এই সমস্ত কনভেনশন এবং সেখান থেকে প্রোটোকল এবং সেগুলো অনেকটাই কম করার কারণে বা বিকল্প ব্যবহারের কারণে কিন্তু সম্ভব হয়েছে। তো সেই জন্য এই সমস্ত কনভেনশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার ওয়াজ এগ্রিড ইন 1985, 1985 হয়েছে। ইট এস্টাবলিশড গ্লোবাল মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অন ওজোন ডিপ্লেশন। It is also created a framework for the development of protocol for taking more binding action. তো এখানে বাইন্ডিং অ্যাকশন অর্থাৎ যে সমস্ত দেশ এখানে সাইন করছে প্রোটোকলে, তাদের কিন্তু এগুলো মেনে চলতেই হবে, এই সমস্ত বিষয় এখানে আসে। এরপর মন্ট্রিয়াল প্রোটোকল অন সাবস্ট্যান্স দ্যাট ডিপ্লেট ওজোন লেয়ার। তো এখানে প্রোটেকশানের জন্য অ্যাজ এ হোল পুরো বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছে, আর এখানে কিন্তু যে সমস্ত সাবস্ট্যান্স ওজোন হোল তৈরি করছে, পার্টিকুলার যেগুলো আমরা এইমাত্র আলোচনা করলাম, সেই সাবস্ট্যান্সগুলোর ওপর কী কী বিধিনিষেধ আরোপ করা যায়, সেই বিষয়ে মন্ট্রিয়াল প্রোটোকলে কিন্তু আলোচনা হচ্ছে। তো এই বিষয়টা মনে রাখতে হবে যে এই মন্ট্রিয়াল প্রোটোকলে কিন্তু ওই যে সিএফসির ব্যবহার বা অন্যান্য যে সমস্ত ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস রয়েছে, সেই সাবস্ট্যান্সগুলোকে মিনিমাইজ করার জন্য বা বন্ধ করে দেওয়ার জন্য একেবারে এইটা হয়েছিল 1987-তে। 1987-তে মন্ট্রিয়াল প্রোটোকল, যেটা হচ্ছে ওজোন লেয়ারকে রক্ষা করার জন্য। 1997-তে কিন্তু কিয়োটো প্রোটোকল, ঠিক 10 বছর পরে কিয়োটো প্রোটোকল কিন্তু গ্রিন হাউস গ্যাসকে কমানোর জন্য কিয়োটো প্রোটোকলটা হয়েছিল। তো এটা মনে রাখতে হবে অবশ্যই, সালটা এভাবে মনে রাখতে যেতে পারে যে 10 বছরের কিন্তু গ্যাপ রয়েছে। এটা 1987-তে মন্ট্রিয়াল প্রোটোকল আসছে। ইট ফেসিলিটেটস গ্লোবাল কোঅপারেশন ইন রিভার্সিং দ্য র্যাপিড ডিক্লাইন ইন অ্যাটমসফিয়ারিক কনসেন্ট্রেশন অফ ওজোন। তো দ্রুত যে ওজোনের স্তরটা কমে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, সেটাকে কমানোর জন্য এটা করা হয়েছিল। আন্ডার দ্য প্রোটোকল, কান্ট্রিজ এগ্রিড টু ফেজ আউট দ্য প্রোডাকশন অ্যান্ড কনজাপশন অফ সার্টেন কেমিক্যাল দ্যাট ডিপ্লেট ওজোন। ফেজ আউট অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে তার ব্যবহারটা বন্ধ করে দেওয়া হবে, তারপর আর সেই কেমিক্যালটা ইউজ করা হবে না, এই বিষয়টাকে ফেজ আউট বলা হচ্ছে। ভিয়েনা কনভেনশন, দ্য মন্ট্রিয়াল প্রোটোকল, দ্য ফার্স্ট অ্যান্ড অনলি গ্লোবাল ট্রিটিজ টু অ্যাচিভ ইউনিভার্সাল রাটিফিকেশন উইথ 197 পার্টনার্স। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে যে ভিয়েনা কনভেনশন এবং মন্ট্রিয়াল কনভেনশন, এটা কিন্তু প্রথম একমাত্র গ্লোবাল এনভায়রনমেন্টাল ট্রিটি যেটা কিন্তু ইউনিভার্সাল রাটিফিকেশন পেয়েছে, সমস্ত দেশ সেখানে সাইন করেছে, এবং 197টা দেশ এটা সাইন করছে। তো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য হয়ে যায়।
যে সমস্ত দেশ এটা কিন্তু এগিয়ে আসছে, সাইন করছে। কিগালি এগ্রিমেন্ট টু মন্ট্রিল প্রোটোকল 2016, 28th মিটিং অফ দ্য পার্টিজ টু মন্ট্রিল প্রোটোকল। তো মন্ট্রিল প্রোটোকলের পরে বিভিন্ন যে মিটিংগুলো হয়েছে, তার 28তম মিটিং ছিল 2016-তে, যেটা হয়েছিল কিগালি এগ্রিমেন্ট। দিস পার্টিজ আর এক্সপেক্টেড টু রিডিউস দ্য ম্যানুফ্যাকচার অ্যান্ড ইউজ অফ হাইড্রোফ্লুরোকার্বন by roughly 80 to 85% from that respective baseline till 2045. তো এখানে হাইড্রোফ্লুরোকার্বন এর ব্যবহার 2045 নাগাদ কমিয়ে ফেলার কথা বলা হচ্ছে, 80 থেকে 85% ম্যানুফ্যাকচার এবং ইউজ কমানোর কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে কিগালি এগ্রিমেন্ট হয়েছিল, এটা কিন্তু হাইড্রোফ্লুরোকার্বনের ওপর হয়েছিল, দিস ফেজ ডাউন ইজ এক্সপেক্টেড টু অ্যারেস্ট দ্য গ্লোবাল এভারেজ টেম্পারেচার রাইজ আপ টু 0.5 ডিগ্রি সেলসিয়াস বাই 2100. It is a legally binding agreement coming into effect from 1st January 2019. তো খুবই গুরুত্বপূর্ণ, 2019-এ এটা এফেক্টে আসছে কিগালি এগ্রিমেন্টটা। এবং যেহেতু হাইড্রোফ্লুরোকার্বন আমরা পড়েছি যে এটা একটা কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে ব্যবহার হয়। অ্যাকচুয়ালি এটা এসেছিল সিএফসির ব্যবহারের বিকল্প হিসেবে। সিএফসি যেহেতু ব্যবহার বন্ধ করতে হবে, মন্ট্রিয়াল প্রোটোকলে বলা হচ্ছে যে সিএফসির ব্যবহার কমানো এবং বন্ধ করা, ফেজ আউট করতে হবে। তো তার বিকল্প হিসেবে হাইড্রোফ্লুরোকার্বন এলো, এবং হাইড্রোফ্লুরোকার্বন আসার পর দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, মারাত্মকভাবে পৃথিবীকে উষ্ণায়নে হেল্প করছে। তো সেইটার ব্যবহার কমানো এবং তার ফলে 0.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা একটা বিরাট বড় তাপমাত্রাকে কমাতে সাহায্য করবে, এটা মনে করা হচ্ছে। এবং এটা 2019-এ কিন্তু এফেক্টে আসে। খুবই গুরুত্বপূর্ণ কিগালি এগ্রিমেন্ট, মনে রাখতে হবে 2016-তে হয়েছিল, এবং এটা কিন্তু ওজোন স্তর এবং গ্রিন হাউস গ্যাস এই বিষয়টা কিন্তু এখানে এসেছিল। মূলত এটা আমরা ওজোন স্তরই বলবো, যেহেতু হাইড্রোফ্লোরোকার্বন আসছে এবং যেহেতু এটা মন্ট্রিল প্রোটোকলের একটা মিটিং ছিল, সুতরাং এটা আমরা বলতে পারি কিগালি এগ্রিমেন্টটা ওজোন স্তরকে রক্ষা করার জন্যই হয়েছিল। ইন্ডিয়ার পজিশন কি? ইন্ডিয়া হ্যাজ এগ্রিড on a lenient schedule as it is consume only 3% of HFCs as compared to the other nation like USA 37%, China 25%. তো এই যে দেশগুলো যারা প্রচুর বেশি ইউজ করে, তাদের ক্ষেত্রে ফেজ আউটের সময়টা অনেক তাড়াতাড়ি সময় দেওয়া হয়, অর্থাৎ অনেক কাছাকাছি সময়, অল্প সময়ের মধ্যে তাদেরটা ফেজ আউট করতে হয়। এবং যারা কম ইউজ করে বা অনুন্নত দেশ বা পিছিয়ে পড়া যারা দেশ কান্ট্রি আছে, যারা শিল্পোন্নত নয় সেই অর্থে, তাদেরকে সময় একটু বেশি দেওয়া হয়। তো এটা আরেকটা বিষয় কি, কিগালি এগ্রিমেন্ট কিন্তু লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট, যেটা যারা সাইন করবে তারা কিন্তু এটা প্রোটোকলটা মেনে চলতে বাধ্য। আচ্ছা, হাইড্রোফ্লুরোকার্বন আসছে, এইচএফসিস নিয়ে বলা রয়েছে, যেটা এইমাত্র যেটা বলছিলাম যে সিএফসির অল্টারনেটিভ হিসেবে ব্যবহার শুরু হয়, কিন্তু এটা ওজোন ডিপ্লেশন ঘটায় না সেই অর্থে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা এখানে কিন্তু মারাত্মক লেভেলে হয়ে যায়, অনেক অনেক বেশি, যেটা কার্বন ডাইঅক্সাইডের থেকেও অনেক বেশি গ্লোবাল ওয়ার্মিং ঘটাতে পারে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অবশ্যই বেশি, সেই জন্য তাকে বেশি ধরা হয়। কিন্তু হাইড্রোফ্লুরোকার্বনের যে ক্ষমতা, একই ভলিউমের কার্বন ডাইঅক্সাইডের যে ক্ষমতা, একই ভলিউমের হাইড্রোফ্লুরোকার্বনের কিন্তু অনেক বেশি গ্রিন হাউস গ্যাস হিসেবে ব্যবহারযোগ্যতা রয়েছে, বা অনেক বেশি সে উষ্ণ করে তোলে পৃথিবীকে। তো এখানে ফ্লুরোকেমিক্যালগুলোর কথা বলা রয়েছে, যেখানে আমরা ফ্লুরো বিষয়টা আসে, ফ্লুরোকেমিক্যাল যেগুলো, সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা একটু দেয়া আছে, খুব সুন্দর করে দেয়া আছে, আমরা একটু দেখে নেব। ফ্রেয়ন সিএফসি, যেটা এই কোম্পানি এটা এখানে ডেভেলপ করছে, মেকিং ওয়াইড স্প্রেড ইউজ অফ রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং পসিবল, অলসো সার্ভ অ্যাজ আ প্রোপ্যালেন্ট ইন এরোসল স্প্রেজ। 1930-এ এর ব্যবহার চলে আসছে সিএফসি। 1970-এ দেখা যাচ্ছে এইচএফসি ইজ ডিফাইন্ড অ্যাজ রিপ্লেসমেন্ট টু সিএফসি। 1970-এ বিকল্প হিসেবে উঠে আসছে, সিএফসির বিকল্প হিসেবে হাইড্রোফ্লুরোকার্বন উঠে আসছে। 1987-তে আমরা দেখতে পাচ্ছি মন্ট্রিল প্রোটোকল হচ্ছে। 1990-তে অ্যাড্রেস ওজন ডিপ্লেশন উইথ দ্য ডেভেলপমেন্ট অফ নন সিএফসি রেফ্রিজারেটর অ্যান্ড প্রোপেলেন্টস। তো নন সিএফসি রেফ্রিজারেটরের ব্যবহার 1990-তে শুরু করার কথা আসছে ওজন স্তরকে রক্ষা করার জন্য। 1995-তে প্রডিউসড লিস্ট সিএফসিস ইন ডেভেলপড কান্ট্রিজ। সিএফসি ডেভেলপ কান্ট্রি যেহেতু ফেজ আউটটা আগে করতে হয়, যেটা বলছিলাম এই মাত্র, ফেজ আউট যারা ডেভেলপ কান্ট্রি তাদের অনেক আগে ব্যবহার বন্ধ করতে হয়, তো সেইটা ডেভেলপ কান্ট্রি কম করতে শুরু করে 95-তে।
97তে কিয়োটো প্রোটোকল আসছে, যেটা গ্রিন হাউস গ্যাসের জন্য, ওজোন স্তরের সাথে যেটা সম্পর্ক নেই। এইচএফসি লঞ্চড, IACUN কোম্পানি এটা, এইচএফসি লঞ্চড অ্যাজ নিয়ার ড্রপ ইন রিপ্লেসমেন্ট ফর এইচসিএফসি রেফ্রিজারেটর্স। তো এইচএফসি এখানে কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে আবারও আসছে। 2011-এ ব্রেক থ্রু এইচএফও কেমিস্ট্রি লিডস টু অপটিয়ন ফর ইউজ ইন মোবাইল অ্যান্ড স্টেশনারি রেফ্রিজারেশন। তো এখানেও আবার নতুন করে ব্যবহারটা শুরু হচ্ছে, যেখানে কিন্তু মোবাইলেও এটা ব্যবহার করা হচ্ছে। ফোম ব্লোয়িং এজেন্ট ডেভেলপড হচ্ছে 2014-তে। এবং 2016-তে কিগালি এগ্রিমেন্ট চলে আসছে। এইচএফও অল্টারনেটিভ টু এইচএফসি। তো যেটা এইচএফওর কথা এখানে এসেছিল সেটা এখানে বলা রয়েছে। হাইড্রোফ্লুওরো ওলিফিন refrigerant are composed of hydrogen, fluorine and carbon atom but contain at least one double bond between the carbon atom. তো এখানে এইচএফওটা বিকল্প হিসেবে চলে আসছে। এইচএফও সিএফসি এবং এইচএফসির বিকল্প হিসেবে হাইড্রো ফ্লুরো ওলিফিন। তো এটাও অপশানে থাকবে। তো এটাকে আমরা ওমিট করব। এটা কিন্তু ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সও নয় বা গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়ালও নেই এই হাইড্রোফ্লুরো ওলিফিন এর। তো এটা বর্তমানে কিন্তু ব্যবহার হচ্ছে। সিএফসি, এইচএফসি এদের প্রত্যেকেরই কিন্তু ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স আছে, অথবা গ্লোবাল ওয়ার্মিং আছে পোটেন্সিয়াল, অথবা দুটোই আছে, কিন্তু এইচএফওর কোনোটাই নেই। কি পদক্ষেপ সেটা দ্য রুল আর আন্ডার দ্য ডিসিশন অফ এনভায়রনমেন্ট। দিস রুল সেট ইজ ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স প্রোটেকশন অ্যাক্ট আনা হচ্ছে। এখানে বিভিন্ন ফেজ আউটের সময় দেওয়া হচ্ছে, ডেডলাইন দেওয়া হচ্ছে। of CFC in manufacturing various products beyond 1st January 2003 expecting material dose inhaler and for other medical purposes. তো সিএফসির ব্যবহারটা কিন্তু বন্ধ করে দেওয়ার কথা আসছে ভেরিয়াস যে প্রোডাক্টে ইউজ করা হয় 2003। সিমিলারলি ইউজ অফ হ্যালন ইজ প্রোহিবিটেড আফটার 1st January except for essential use। তো হ্যালনটাকেও কিন্তু করে দেওয়া হচ্ছে। আদার ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সেস আর কার্বন টেট্রাক্লোরাইড অ্যান্ড মেথাইল ক্লোরোফর্ম অ্যান্ড সিএফসি ফর মেটেরিয়াল ডোজ ইনহেলার্স ক্যান বি ইউজড আপ টু 1st January 2010। তো ইনহেলার হিসেবে যেটা ব্যবহার হচ্ছে তার কিছুটা ছাড় দেওয়া হচ্ছে, এবং কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম যেগুলো খুবই ইউজের জায়গা রয়েছে সেগুলোকে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। Further, the use of methyl bromide has been allowed up to 1st January 2015. Since HFCFC are used as interim substance to replace CFC, these are allowed up to 1st January 2040. সিএফসি ফেজ আউট হয়ে গেছে। কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড এগুলো সব ফেজ আউট হয়ে গেছে, কিন্তু এইচসিএফসি হাইড্রোফ্লোরোফ্লুরোকার্বন তার ইউজটা 2044 পর্যন্ত। তো এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। Consider the following statement: chlorofluorocarbon known as ozone depleting substance in the production of plastic foam, in the production of tubeless tires, in the cleaning certain electronic component, pressurizing agent in aerosol cans. প্রশ্ন এসছে। অপশন তো
মন্ট্রিল প্রোটোকল, এখানে উত্তর হবে কিয়োটো বা না। ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ শাখা, তো সেই হয়েছিল ব্রেটেন উড কনফারেন্সে এই দুটো। মন্ট্রিল প্রোটোকল বন্ধ করার কথা আছে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিয়োটো প্রোটোকল যেটা ইউএনএফসিসি ছিল এবং জন্য কিয়োটো প্রোটোকল হয়েছিল। নাগোয়া প্রোটোকলটা ছিল ডাইভার্সিটি কনজারভেশন জেনেটিক রিসোর্স, যেগুলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা বিভিন্ন ধরনের জেনেটিক যে রিসোর্স ব্যবহার, সেটা কিন্তু প্রোটোকল এর করব ইন্টারন্যাশনাল কনভেনশন কি কি রয়েছে আমরা একটু দেখে নেব। ইউনাইটেড নেশন কনভেনশন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএনসিইডি, সিবিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড, সাইটস কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ফনা অ্যান্ড ফ্লোরা, যেটা আমরা আইইউসিএন রেড লিস্ট বোর্ড থেকে আমরা দেখেছি অলরেডি। ওয়াইল্ড লাইফ ট্রেড মনিটরিং নেটওয়ার্ক ট্রাফিক, এটাও আমরা জেনেছি। কনভেনশন কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পিসিস সিএমএস, গ্লোবাল টাইগার ফোরাম জিটিএফ, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাজার্ডিয়াস মেটেরিয়াল সলিড ওয়েস্ট, স্টকহোম কনভেনশন, এটাও হ্যাজার্ডিয়াস ওয়েস্ট, এবং ব্যাসেল কনভেনশন, এটাও কিন্তু হ্যাজার্ডিয়াস ওয়েস্ট, রটারডাম কনভেনশন। তো খুব গুরুত্বপূর্ণ তিনটে একসাথে দেওয়া রয়েছে। হ্যাজার্ডিয়াস ওয়েস্ট অর্থাৎ যে বজ্র পদার্থটা, শিল্পজাত বজ্র পদার্থটা মারাত্মকভাবে পরিবেশ দূষণ ঘটায়, সেই সংক্রান্ত যে কনভেনশন, তিনটে কনভেনশন রয়েছে, স্টকহোম, ব্যাসেল এবং রটারডাম। স্টকহোম, ব্যাসেল এবং রটারডাম, এই তিনটে কনভেনশন খুবই গুরুত্বপূর্ণ। এবং ল্যান্ডের ওপর যেটা একমাত্র কনভেনশন রয়েছে এবং যেটা কিন্তু খুবই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নিউজে রয়েছে, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন, একমাত্র ভূমি রক্ষা করার জন্য, ভূমি দূষণ রক্ষা করার জন্য বা ভূমির ল্যান্ড ডিগ্রেডেশন বন্ধ করার জন্য, ভূমির অবনমন বন্ধ করার জন্য একমাত্র কনভেনশন এটা। ম্যারাইন এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল হোয়েলিং কনভেনশন, খুব গুরুত্বপূর্ণ। অ্যাটমসফিয়ারের উপর রয়েছে ভিয়েনা মন্ট্রিয়াল প্রোটোকল, ইউএনএফসিসি রয়েছে, কিয়োটো প্রোটোকল রয়েছে। আচ্ছা, স্টকহোম কনভেনশন বা যেটাকে আরেকটা নাম রয়েছে, ঘুরিয়ে প্রশ্ন করলে এরকম নাম দিতে পারে, ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। হিউম্যান এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে এখানে। তো ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট ফার্স্ট হেল্ড ইন স্টকহোম, সুইডেন, 1972, এবং এটাকে ছোট করে আমরা স্টকহোম ডিক্লারেশন বলে থাকি। সেখানে কি বলা হচ্ছে, স্টকহোম কনভেনশন বলে থাকি, এবং সেখানে ডিক্লারেশন কি দেওয়া হচ্ছে, ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ডিক্লারেশন অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, ইটস সেট টু দ্য প্রিন্সিপাল ফর ভেরিয়াস ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ইস্যু। তো পরিবেশ রক্ষা করতে হবে এই বিষয়টা অনেক পরে এসেছে, 1950-এর পরে এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি 1972-এ গিয়ে কিন্তু একটা সম্মেলন হচ্ছে এবং সেখানে কিন্তু স্পেসিফিক্যালি কিছু আলোচনা করা হচ্ছে না, কারণ সেই এনভায়রনমেন্ট সম্পর্কে সচেতনতাটা সবে শুরু হচ্ছে মানুষের মধ্যে। তো শুধুমাত্র অ্যাজ এ হোল একটা আলোচনা করা হচ্ছে, যেটা স্টকহোম ডিক্লারেশন বলা হচ্ছে এবং হিউম্যান এনভায়রনমেন্ট বলা হচ্ছে। হিউম্যান এনভায়রনমেন্ট কেন? কারণ পরিবেশকে রক্ষা করতে হবে এবং শুধুমাত্র পরিবেশকেই রক্ষা করতে হবে সেই বিষয়টা তখনও আসেনি। মানুষের স্বাস্থ্যের বিষয়টার সাথে পরিবেশকে জড়ানো হয়েছে এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতির জন্য পরিবেশ রক্ষা করতে হবে, এটা প্রাথমিক প্রায়োরিটি ছিল। পরবর্তীকালে আমরা দেখেছি পরিবেশকে রক্ষা করা কিন্তু ব্যাপকভাবে প্রয়োজন বিভিন্ন কারণে। তো যাই হোক, 1972-এ স্টকহোম কনভেনশন। এরপর ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অর ইউএন এনভায়রনমেন্ট, এটা কিন্তু একটা সংস্থা।
তো নামের সাথে যেহেতু ইউনাইটেড নেশন কথাটা যুক্ত আছে, সেজন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা ইউনাইটেড নেশনেরই একটা শাখা, এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশন। ইট কোঅর্ডিনেট দ্য ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস। ইউনাইটেড নেশন থেকে যে সমস্ত এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি নেওয়া হয় সেগুলোকে তত্ত্বাবধান করে। ইট ওয়াজ ফাউন্ডেড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইউনাইটেড নেশন কনফারেন্স অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট 1972। 1972 এই যে সম্মেলন হয়েছিল, স্টকহোম সম্মেলন যেটাকে আমরা বলছি, সেইখানে এইটা তারপরেই এটা কিন্তু তৈরি হয়, বা সেখান থেকে এটা তৈরি হয়। অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ অর কম্ব্যাটিং ডেজার্টিফিকেশন আর ওভারসিন বাই দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন লাইক দ্য ইউএনএফসিসি, ইউনাইটেড নেশন কনফারেন্স অফ কম্ব্যাট ডেজার্টিফিকেশন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন থেকে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ বা ডেজার্টিফিকেশন বন্ধ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেই অর্থে আলোচনা হয়নি। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট এস্টাবলিশ দ্য ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি, ইন 1988। তো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি এবং ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এরা তৈরি করছে কি আইপিসিসি, খুব গুরুত্বপূর্ণ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ইন 1988। 1988-তে আইপিসিসি, ইউএনইপি এবং ডব্লিউএমও এরা মিলিত হয়। UN Environment is also one of several implementing agency for the global environment entity. GEF যারা কিনা বিভিন্ন জন্য, তো তার ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে কাজ করে ইউনাইটেড নেশন, ইউএনইপি, এবং মন্ট্রিল প্রোটোকলের জন্যও কিন্তু ফান্ড প্রদান করে থাকে। অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট কিন্তু ফান্ডের দিকটাও দেখে থাকে। জিইএফ যেটা বিরাট বড় একটা ফান্ড, বিভিন্ন সংস্থার কাজের জন্য ফান্ড দিয়ে থাকে এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য। জিইএফ সম্পর্কে আমরা পরে আরও ডিটেলসে জানবো। তো এবং তো তৈরি করে ইউনাইটেড নেশন। UNEP has registered several successes identified Montreal Protocol and 2012 Minamata Convention to limit toxic mercury. তো খুবই গুরুত্বপূর্ণ ইউপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তো এর যে হেডকোয়ার্টার সেটা কিন্তু নাইরোবিতে রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে উল্লেখ নেই, কিন্তু নাইরোবিতে রয়েছে। এখান থেকে একটু প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ। ইউনাইটেড নেশনে যেহেতু সংস্থা, সরাসরি প্রশ্ন এখান থেকে এসে থাকে। এরপর আইপিসিসি সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। আইপিসিসি আমরা জানবো সায়েন্টিফিক ইন্টারগভর্নমেন্টাল বডি আন্ডার দ্য অসপিসিস অফ দ্য ইউনাইটেড নেশন। যেহেতু ইউএনইপি হেল্প করেছিল এবং ডব্লিউএমও দুজনে একসাথে এটা তৈরি করেছে, তো ইউনাইটেড নেশনেরই একটা আমরা বলতে পারি। It was first established in 1988 by two United Nations organizations, World Meteorological Organization and United Nations Environment Program. IPCC produced a report that support the UNFCCC. Very, very important. IPCC রিপোর্ট তৈরি করে এবং যেটা ইউএনএফসিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। IPCC does not carry out its own research. খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। আইপিসিসি নিজে রিসার্চ করে না, যে কোনো বিষয়ে কিন্তু নিজে রিসার্চ করে না। থাউজেন্ডস অফ সায়েন্টিস্ট অ্যান্ড আদার এক্সপার্টস কন্ট্রিবিউট অন এ ভলেন্টিয়ারি বেসিস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা দেওয়া রয়েছে, ভলেন্টিয়ারি বেসিসে কিন্তু এখানে কাজ চলে আইপিসিসির মধ্যে। এদের নিজস্ব কোনো প্রোগ্রাম নেই। এবার কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পিসিস, কনভেনশন অফ দ্য কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পিসিস অফ ওয়াইল্ড অ্যানিমাল, ফুল ফর্ম কনভেনশন অফ মাইগ্রেটরি স্পিসিস অফ দ্য বন কনভেনশন অর গ্লোবাল ওয়াইল্ড কনফারেন্স। বন কনভেনশন নাম দিয়ে এটা বলা হয় অনেক সময়। মাইগ্রেটরি স্পিসিস যারা কিনা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে যে সমস্ত প্রাণী মাইগ্রেট করে থাকে, ইন্টারন্যাশনাল ট্রিটি কনক্লুডেড দ্য এজিস অফ দ্য ইউনাইটেড নেশন, ইউএনইপির আন্ডারে কিন্তু এটা চলে আসছে। এবার আমরা জানবো জিইএফ নিয়ে, যেটা এইমাত্র আলোচনা হচ্ছিল। জিইএফ গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি unites 186 country with international institution, the private sector to address global environmental issue while supporting nation sustainable development initiative. তো এখানে 183টা কান্ট্রিকে
এবং বিভিন্ন প্রাইভেট সেক্টর, এটা গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর এদেরকে কিন্তু সাপোর্ট করে থাকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল রয়েছে, সেগুলো ফুলফিল করার জন্য এরা কাজ করে থাকে। অ্যাজ অ্যান independently operating financial organization, GEF provide grant for project related to biodiversity, climate, ozone layer, persistent organic pollutants. ইন্ডিপেন্ডেন্ট এবং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, তো যেটা প্রথমেই বলেছি জিইএফ কিন্তু ফাইন্যান্স করে থাকে, প্রদান করে থাকে, বিভিন্ন গ্র্যান্ট দিয়ে থাকে, বিভিন্ন এই যে বায়োডাইভার্সিটি সমস্ত এনভায়রনমেন্ট, জিএফ ফাইন্যান্স করে থাকে সিবিডিকে, ইউএনএফসিসিকে, ইউএনসিসিডিকে, পপসকে অর্থাৎ পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস এবং টাটা কনভেনশন অন মার্কারি, এই গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে ফাইন্যান্স করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা ফান্ড জিএফ, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি। 18টা এজেন্সি রয়েছে, তার 9টা এজেন্সির কথা বলা রয়েছে যাদের সাথে কাজ করে থাকে। তো সবচেয়ে বড় বড় যে গুরুত্বপূর্ণ এজেন্সিগুলো রয়েছে আমরা নাম দেখলেই বুঝতে পারছি, তাদের সাথে কিন্তু অর্থ প্রদান করে থাকে জিইএফ। তো আমরা এখানে একটা প্রশ্ন দেখব, জিইএফ থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, It serves as the financial mechanism for conservation of biological diversity in United Nations Framework Convention on Climate Change. It undertakes scientific research on environmental issue at global level. It is an agency under OECD to facilitate the transfer of technology and funds the underdeveloping countries with a specific aim to protect their environment. তো আমরা যদি স্টেটমেন্টগুলো দেখি, এই স্টেটমেন্টটা একেবারেই ভুল, ওইসিডির সাথে কোনো সম্পর্ক এখানে নেই এবং সায়েন্টিফিক রিসার্চ কিন্তু জিএফ করে থাকে না, এর মূল কাজই হচ্ছে ফাইন্যান্স প্রদান করা। তো এখানে এটা সঠিক উত্তর। তো এখানে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, রিও সামিট রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ডিটেলসে আমরা এগুলো আগামী দিন কিন্তু এই যে সামিটগুলো রয়েছে, আরও গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। আজকে এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।